যে টপিকটা আমরা কথা বলবো, কার্যপত্রের আজকে 5 নাম্বার ক্লাস। দেখো, এই কার্যপত্র দিয়ে তোমাকে ম্যাক্সিমাম কোচিং সেন্টার কি করবে বলো? কার্যপত্রের জন্য তোমাকে একটা অথবা সর্বোচ্চ 2টা ক্লাস দিবে। একটা বা 2টা ক্লাস দিয়ে কিন্তু তোমাকে কি করবে, তোমাকে এই অধ্যায়টা শেষ করে দিবে। বাট আমি কিন্তু আজকে 5 নাম্বার ক্লাস করাচ্ছি। ভাইয়া, এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু বুঝো, এটা কিন্তু এত সহজ বিষয় না। সো এই যে আমি ক্লাসগুলা করাচ্ছি, কেন করাচ্ছি? আমি ক্লাসগুলা করাচ্ছি যাতে করে আমার ক্লাস করার পর তোমাকে আর এই অধ্যায় নিয়ে ঘাটতে না হয়। আসসালামু আলাইকুম ইংলিশ লার্নিং। ওয়ালাইকুম আসসালাম। আহ লাবণ্য, থ্যাংক ইউ ভেরি মাচ মেনশন করার জন্য। সবাই একটু বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, পাশাপাশি এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। আহ আকিবুর রহমান জুনায়েদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আলোচনায় চলে যাব। তো আজকের আলোচনাটা আমরা সামান্য দাখিলা গত ক্লাসে শেষ করে ফেলছি। আমি জাস্ট সামান্য একটু রিপিটেশন দিব এখানে সেখানে। আর মূলত আলোচনা করব সমাপনী দাখিলার বাকি অংশটা নিয়ে, যাতে করে আমরা কাজ করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে এমন একটা অঙ্ক শেখাবো সমন্বয় দাখিলার, এই একটা অঙ্ক শিখতে পারলে তোমার সমন্বয় দাখিলা নিয়ে আজীবন পর্যন্ত আর কোনো প্রবলেম থাকবে না, আজীবনের সমস্যার সমাধান হয়ে যাবে একটা অঙ্কের মাধ্যমে। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। দেখো, আমরা গত ক্লাসে সমন্বয় দাখিলা কি সেগুলা নিয়ে কথা বলেছি। সমন্বয় দাখিলা সংক্রান্ত আমরা বকেয়া সংক্রান্ত প্রবলেম সমাধান করেছি, অগ্রিম সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করেছি, আমরা সবাই এই জিনিসগুলো জানি। এরপর আমরা 4টা বিষয়কে বলছি একটু মাথায় রাখার জন্য: অগ্রিম ব্যয় সম্পদ, অগ্রিম আয় দায়, বকেয়া ব্যয় দায়, বকেয়া আয় সম্পদ। এর পরবর্তীতে আমরা বকেয়া সংক্রান্ত সমন্বয় দাখিলা শিখেছি 2টা। অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার বকেয়া ভিত্তি অনুসারে আমরা সাধারণত সমন্বয় দাখিলা শিখেছি, অর্থাৎ আমরা বলেছি অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার ক্ষেত্রে আমাদের খরচ ব্যয় বৃদ্ধি পাবে এবং সম্পদ হ্রাস পাবে, অর্থাৎ ব্যয় ডেবিট, অগ্রিম ব্যয় ক্রেডিট হবে অগ্রিম সংক্রান্ত সমন্বয় দাখিলার অগ্রিম ব্যয় সংক্রান্ত। আর অগ্রিম ব্যয়ের মতো করে আরো কিছু সমন্বয় দাখিলা আমরা শিখেছি, যেমন অবচয় সংক্রান্ত, তারপরে করিং সঞ্চিতি, মনিহারি বা বিজ্ঞাপন সংক্রান্ত। ওকে, এরপরে আমরা আলোচনা করেছি অগ্রিম সংক্রান্ত বিষয়ের পরে আমরা আলোচনা করেছি মূলত অগ্রিম আয় সংক্রান্ত। যেমন অগ্রিম আয়ের কাছে আমরা বলেছি কি, আমাদের অগ্রিম আয়টা দায় হ্রাস পাবে, যখন সমন্বয় করবে তখন দায় হ্রাস পাবে আর আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ অগ্রিম আয় ডেবিট হবে আর আয়টা ক্রেডিট হবে। তো এই ছিল আমাদের সমন্বয় দাখিলা নিয়ে আলোচনা। আজকে আমরা একটা প্রশ্ন সলভ করব ভাইয়া। এই একটা প্রশ্নের মাধ্যমে ইনশাল্লাহ আমি এতটুকু নিশ্চয়তা, স্যার আমি আগের ক্লাসগুলো কোথায় পাবো? আচ্ছা আনিকা, তুমি একটা কাজ করবা। তুমি আগের ক্লাসগুলা করার জন্য তোমাকে আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে তুমি আগের ক্লাসগুলা, আমি তোমাকে একটা লাইক দিয়ে দিচ্ছি, তুমি আমাকে নক করবা। ওকে? আচ্ছা, জুম অ্যাপের লিঙ্কটা কোথায়? আচ্ছা, দিয়ে দিচ্ছি, জুম অ্যাপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে চাও, লিঙ্কে যুক্ত হয়ে কথা বলতে পারো। আর তোমাকে আমি দিয়েছি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একজন দিয়ে দাও। হ্যাঁ, একজন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও। আমি 1 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আমি জুম অ্যাপের লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি, যাতে করে আমরা মোটামুটি ভাবে ক্লাসটা সবাই একসাথে এনজয় করতে পারি। ওকে, আমি জুম অ্যাপের লিঙ্কটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আমাদের যে গ্রুপ আছে আমরা জানি, এই গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। 1 মিনিট আমি জাস্ট সময় নিচ্ছি, চেয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে জুম অ্যাপের লিঙ্কটা, আচ্ছা আমি তোমাদেরকে, ওকে ওয়েট, আচ্ছা আহ তো এই হচ্ছে বিষয়। যাই হোক ভাইয়েরা, আমরা একটা কথা বলি আমি তোমাদেরকে, যারা আমাদের সাথে যুক্ত হবা ইনশাল্লাহ, তোমাদের কিন্তু এই অধ্যায়তে যে যে প্রবলেম ছিল সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু ভরসা তোমরা রাখবা, এই প্রত্যাশা রাখবো আমি। আর দেখো, আমরা এই যে একটা প্রশ্ন আজকে সলভ করব, খেয়াল করো প্রশ্নটার দিকে একটু তাকালে তোমাদের একটা বিষয় মনে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভাইয়া, এটা একটা, আমরা শুদ্ধ রেয়া মিল দিয়েছি জনাব শাহাদাত খান, মানে আমার নামে দিয়েছি, 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে একটা রেয়া মিল আমরা এখানে প্রস্তুত করেছি। এই রেয়া মিলটা হচ্ছে একটা শুদ্ধ রেয়া মিল। এই শুদ্ধ রেয়া মিল থাকবে, নিচে কিছু কি থাকবে, সমন্বয় থাকবে, এই যে সমন্বয়, এই সমন্বয়গুলা থেকে আমরা মূলত জাবেদা দিব। ওকে, আমরা থ্যাংক ইউ ভেরি মাচ।
রবিউল ইসলাম, লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবা। পাশাপাশি আমি তোমাদেরকে জুম অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা কেউ যদি চাও আমার সাথে ডিরেক্ট কথা বলতে, ভাইয়া সেই সুযোগ তোমাদের আছে। হ্যাঁ, সো এই বিষয়গুলা আমরা একটু তোমাদের কাছ থেকে হেল্প চাচ্ছি। কারণ হচ্ছে ভাই, তোমরা যদি ক্লাসে হেল্প করো তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করতেছি এখন আমরা। এই যে প্রশ্নটা এখন আমি সলভ করতেছি, কেন করতেছি? এই একটা প্রশ্ন সলভের মাধ্যমে তুমি অবশ্যই যত ধরনের প্রবলেম আছে সকল প্রবলেম খুব ইজিলি সমাধান করতে পারবা। ওকে, আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের জন্য অতি সত্বরই ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করতে। তো আমি চাই যতটুকু সম্ভব তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। তো দেখো, এতদিন পর্যন্ত আমরা কি করেছি? আমরা এতদিন পর্যন্ত একটা কাজ করেছি ভাইয়া। কি কাজ? এতদিন পর্যন্ত আমরা সমন্বয় দাখিলার বেসিক বিষয়গুলো আলোচনা করেছি, বেসিক বিষয়গুলা। আজকে কিন্তু আমাদের আর বেসিক বিষয়গুলো আলোচনা করার প্রয়োজন নাই। আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, আমি যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, দেখো আমরা সমন্বয় দাখিলা দিব কিভাবে। সমন্বয় দাখিলা দিব, এই সমন্বয় দাখিলার সাথে, সমন্বয়গুলোর সাথে আমাদের এই যে রায় মিলের হিসাবগুলার কি করব, মেলাবো। তো একটা টেকনিক তোমরা একটু লিখে নাও, সবাই খাতায় একটু লিখে নাও। ইনশাল্লাহ এই একটা টেকনিকের মাধ্যমে আমাদের সমন্বয় দাখিলার যত ধরনের সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। টেকনিকটা কি? আমি খুবই সহজ ভাষায় বলছি, নোটটা লিখে রাখো। নোট, এখন আমরা তোমাদেরকে একটা নোট লিখাবো। একটা নোটের মাধ্যমে ভাই সমন্বয় দাখিলার 100% সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, 100%। দেখো নোটটা কি আমাদের, খেয়াল করো। সমন্বয়ে যদি বকেয়া থাকে, আমি লিখে দিচ্ছি, যদি বকেয়া থাকে, কোথায় বকেয়া থাকে, কোথায় বকেয়া থাকে? সমন্বয়ে, আমি উপরে লিখে দিলাম, সমন্বয়ে যদি কি থাকে, বকেয়া থাকে, তাহলে রেও মিলের, রেও মিলের হিসাবটি স্বাভাবিক থাকবে। হিসাবটি কি থাকবে? স্বাভাবিক থাকবে। এই জিনিসটা অনেকে এখন বুঝবা না। স্বাভাবিক থাকবে। যখন আমি একটা প্রশ্ন সলভ করাবো তখন ক্লিয়ার হয়ে যাবে। দেখো কথা ছিল কি ভাইয়া, জুবাইর গালিব, আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আমি বলছি সমন্বয় যদি বকেয়া থাকে অথবা অবচয় থাকে, কি থাকে? অবচয় থাকে। তাহলে বকেয়া এবং অবচয় যদি আমাদের সমন্বয়ে থাকে, খেয়াল করবো রেয়া মিলের হিসাবটি স্বাভাবিক থাকবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ধরো আমাদের এখানে সাপোজ সমন্বয়ে বলা আছে, সাপোজ একটা কথা বলা আছে, সেবা প্রদান করা হয়েছে, 2 নম্বর সমন্বয়টা দেখো, কিন্তু বিল এখনো পাওয়া যায়নি, মানে এটা বাকি। তাহলে এখন এই সেবা প্রদান করেছে, আমাদের সেবা আয় বেড়েছে, আমরা রেয়া মিলে চলে যাব। আমাদের দুইটা জিনিস এটার সাথে রিলেটেড, একটা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার, আর একটা হচ্ছে সেবা আয়। তাহলে এই যে সমন্বয়, এটা কিসের কথা বলছে? আমার সেবাটা এখনো বকে আছে। তাহলে রেয়া মিলের হিসাবের স্বাভাবিক হবে, মানে রেয়া মিলে এখানে প্রাপ্য হিসাব কি আছে? ডেবিট। আমরা জাবেদায়ও প্রাপ্য হিসাবকে ডেবিট করে দিব। খেয়াল করো, আবারও বলছি, সমন্বয়ের, সমন্বয় যদি কি থাকে, বকেয়া অথবা অবচয়, এই দুইটা থাকলে আমাদের রেয়া মিলের হিসাবটা কি হবে? জাবেদায় রেয়া মিলের হিসাবটা স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ আমাদের রেয়া মিলে এখানে প্রাপ্য হিসাব কোথায় আছে? ডেবিট পাশে আছে, এই যে দেখো ডেবিট পাশে। তাহলে আমরা জাবেদায় ও প্রাপ্য হিসাব ডেবিট করব। এবার দেখো আমাদের রেয়া মিলে, দেখো নিচে গিয়ে দেখো সেবা আয় ক্রেডিট আছে। সেবা আয় কি আছে ভাইয়া? ক্রেডিট আছে। এই যে সেবা আয় ক্রেডিট আছে 55,000 টাকা, আমরা জাবেদায় সেবা আয়কে ক্রেডিটই করব। তোমরা আমার কথা বুঝছো কিনা? সমন্বয় যদি কি থাকে, বকেয়া থাকে বা অবচয় থাকে, তাহলে রেয়া মিলের সাথে যদি আমরা মিল করি জাবেদায়, রেয়া মিলে ওই হিসাবটা যদি ডেবিটে থাকে আমরা ডেবিট করব, ওই হিসাবটা যদি ক্রেডিটে থাকে আমরা ক্রেডিট করব। বুঝতে পেরেছো কিনা বলো তো? বুঝতে পেরেছো কিনা আমার কথাটা? সমন্বয় যদি কি থাকে, বকেয়া থাকে বা অবচয় থাকে, তাহলে রেয়া মিলের হিসাবটা যদি ডেবিটে থাকে আমরা জাবেদা কি করব? ডেবিট করব। রেয়া মিলের হিসাবটা যদি ক্রেডিটে থাকে আমরা জাবেদায় ক্রেডিট করব।
যেমন আমি তোমাদেরকে উদাহরণ দেখিয়েছি এটা। আবার একটু খেয়াল করো, ধরো আমি আবারও বলছি, ধরো 2 নাম্বার সমন্বয়টা আমরা করতেছি, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল এখনো পাওয়া যায়নি, 8,000 টাকা। তো আমরা যদি বাকিতে সেবা দিই ভাই, আমাদের কি ঘটে বলো তো? আমরা যদি কাউকে বাকিতে সেবা দিই, আমরা সবাই জানি বকেয়া সেবা দিলে আমাদের কি হয়। বকেয়া সেবা দিলে একদিকে আমাদের কি বাড়ে, একদিকে আমাদের, আমি তোমাদেরকে এই সমন্বয়ের জাবেদাটা দেখাচ্ছি, দেখো। আমি যদি সেবাটা বাকিতে দিই, ধরো বকেয়া সেবা প্রদান, বকেয়া সেবা প্রদান মানে কি, আমি তোমার কাজ করে দিয়েছি, 8,000 টাকার কাজ করে দিয়েছি কিন্তু টাকা পাই নাই। তাহলে একদিকে আমাদের প্রাপ্য হিসাব, টাকাটা আমার প্রাপ্য, প্রাপ্য হিসাব বা দেনাদার বাড়বে, তাহলে প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অন্যদিকে আমি যে এই যে সেবা প্রদান করেছি, আমার আয় বাড়বে, দ্যাট মিনস সেবা আয় ক্রেডিট। সেবা আয় ক্রেডিট কত টাকা? 8,000 টাকা। বুঝছো কিনা তোমরা? তাহলে সেবা প্রদান যদি বাকিতে করা হয়, তাহলে একদিকে আমাদের কি বাড়বে, সম্পদ বাড়বে, অন্যদিকে আমাদের ভাইয়া কি বাড়বে, আয় বাড়বে। আমরা সবাই ক্লিয়ার কিনা? তাহলে সমন্বয়ে যদি বকেয়া থাকে, আমরা যদি বকেয়াতে সেবা প্রদান করি, তাহলে একদিকে আমাদের কি বাড়বে, সম্পদ বাড়বে, আরেকদিকে আমাদের আয় বাড়বে। তাহলে প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদার, এটা আমাদের প্রতিষ্ঠানের সম্পদকে বাড়ায়। আর সেবা আয় মানে তো আয়, অন্যদিকে আমাদের আয় বাড়ে। আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। সবাই ক্লিয়ার? যাবে এটা ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। আমি ধরো তুমি আমার একটা, আমি তোমার ধরো তুমি আমার টিচার আজকের জন্য, তো তুমি আমাকে পড়িয়েছো, মানে তুমি আমাকে সেবা প্রদান করেছো। তো সেবা প্রদান করার পরে আমি তোমাকে এখনো টাকা দেই নাই, মানে সেবাটা তোমার বকেয়া আছে। অর্থাৎ তুমি সেবা প্রদান করেছো কিন্তু বিল পাও নাই। তাহলে একদিকে আমার কাছে তুমি টাকা পাবা, তাই না? এই যে যার কাছে আমরা টাকা পাই সে আমাদের কি, যার কাছে আমরা টাকা পাই সে আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব। কারণ একদিকে আমার সম্পদ বাড়বে, টাকা ভবিষ্যতে তুমি পাবা। অন্যদিকে তুমি যেহেতু আমাকে সেবা প্রদান করছো, তোমার একটা আয় হয়েছে, এই আয়টাকে আমরা বলি সেবা আয়। অন্যদিকে আয় বাড়বে, তাহলে সম্পদ বাড়লে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল এখনো পাওয়া যায়নি, সেটার মানে হচ্ছে কি বলো, প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। ক্লিয়ার কিনা? জাবেদাটা ক্লিয়ার কিনা সবাই বলো তো একটু। সেবা প্রদান করা হয়েছে, বিল এখনো পাওয়া যায়নি, একটু কমেন্ট করো ভাইয়া, তোমরা অনেকেই লাইভে থেকে চলে যাও, আমি বুঝি না এত সুন্দর এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা কেন মিস করো। স্যার বুঝছি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা পরবর্তী অপশন প্রশ্নে চলে যাই। দেখো আমাদের এই যে এখন যে প্রবলেমটা আমরা সলভ করেছি, তাহলে দেখো 2 নাম্বার সমন্বয়টা কি ছিল, আমি 1 নাম্বারটা এখনো করাই নাই। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল এখনো পাওয়া যায়নি, মানে সেবাটা আমরা বাকিতে দিয়েছি। তার মানে আমার কি বাড়বে, এটার কারণে একদিকে আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার বাড়বে, সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট। আর অন্যদিকে আমার সেবা আয় বাড়বে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তার মানে সেবা আয় ক্রেডিট। এই যে আমি বলেছি, যদি সমন্বয়ে বকেয়া থাকে, মিলে যা আছে, মিলে প্রাপ্য হিসাব ডেবিটে আছে, আমরা ডেবিটই করেছি, সেবায় ক্রেডিটে আছে, আমরা ক্রেডিটই করেছি। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আমাদের সাথে নতুন যারা যুক্ত হয়েছো তারা একটু কমেন্টে জানাও ক্লাস বুঝতেছো কিনা। কারণ আজকে যারা ফার্স্ট ক্লাস করতেছো, তাদের হয়তো 2-1টা জায়গায় এলোমেলো লাগতে পারে, সেজন্য তোমরা আগের ক্লাসগুলো করবে, আমি লিঙ্ক দিয়ে দিব অবশ্যই। আর ধরো যদি এমন হয় তোমরা ক্লাস করতেছো তারপরেও বুঝতেছো না, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবা বা ডিরেক্ট আমাকে বলবা জুম অ্যাপের মাধ্যমে এসে। স্যার আর্থিক এন্ট্রিগুলো একটু বুঝিয়ে দিবেন। এই যে আহ, তৈয়বা ইসলাম সৈকত, একটু খেয়াল করো, আমি এখন যে এই সমন্বয়গুলা করাচ্ছি এগুলাই আর্থিক বিবরণীর কথা, বুঝছো কিনা? সো আমি কার্যপত্র এগুলা করাচ্ছি, মানে এই জিনিসগুলা কিন্তু তোমার আর্থিক বিবরণীতে আর শেখা লাগবে না, কারণ আর্থিক বিবরণীতে আমাদের যা কাজ, কার্যপত্রে আমাদের সেম কাজ, সেম কাজ। ভাইয়া লিঙ্কে ঢুকতে পারছি না কেন? সিয়াম আহমেদ, লিঙ্কে ঢুকতে না পারার কারণ তো নাই, লিঙ্কে তো ঢুকের কথা আমি আবার দেখতেছি। আচ্ছা দাঁড়াও, আমি লিঙ্কটা আবার তোমাকে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা আমি আবারও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। লিঙ্কে ঢুকতে না পাওয়ার তো কোনো কারণ নাই। যাই হোক, আমরা
যে বিষয়টা তোমাদেরকে এতক্ষণ যাবত বলে যাচ্ছি বা বলছি, প্লিজ একটা বিষয় মাথায় রাখবা সব সময়, যে আমরা কার্যপত্র যারা পারবা তারা আর্থিক বিবরণী খুব সহজে পারবা। কার্যপত্র তুমি পারা মানে তোমার আর্থিক বিবরণী ইজি হয়ে গেল, এটাতে আর কোনো প্রবলেম নাই। সো আজকের ক্লাসটা শুধুমাত্র তাদের জন্য যাদের আর্থিক বিবরণীতেও সমস্যা আছে, তাদেরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা সমন্বয় বলছি, এখন আমাদের রুলস যেটা ছিল, আমি রুলসটা নতুন করে একটা রুলস তোমাদের শিখাই দিই। দেখো, আমরা এতক্ষণ যাবত যা পড়েছি সব ভুলে যাব, সব ভুলে যাব। আমরা নতুন করে এমন একটা জিনিস আজকে দেখাবো, এই একটা জিনিসে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার। যত যা প্রবলেম আছে ইনশাল্লাহ সকল প্রবলেম ইজিলি সমাধান হয়ে যাবে আজকের এই একটা লিঙ্কের মাধ্যমে, আমরা একটা নোটের মাধ্যমে শেষ করব। দেখো সেটা কি, মাথায় রাখো। আমরা একটু আগে বলেছি সমন্বয় যদি কি থাকে ভাইয়া, মনে আছে কিনা? আমরা বলেছি সমন্বয় যদি বকেয়া থাকে তাহলে র্যা মিলের হিসাবটা স্বাভাবিকভাবে লিখবো আমরা। অর্থাৎ র্যা মিলে যদি ওই হিসাবটা ডেবিটে থাকে জাবেদায় আমরা ডেবিট করব, র্যা মিলে যদি ওই হিসাবটা আমরা ক্রেডিটে দেখি তাহলে আমরা জাবেদায় ক্রেডিটে করব। কথা বুঝছো কিনা? সো এই বিষয়টা আমি লিংক দিয়েছি, একটু ক্লিক করলে ঢুকতে পারবা। ওকে, এখন আসো, এই যে বকেয়া ছাড়া বা অবচয় ছাড়া আরো অনেকগুলো সমন্বয় আছে। দেখো সমাপনী মজুত পণ্য আছে, আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদের। এরপরে দেখো আমাদের মনিহারি 4 নাম্বার সমন্বয় আছে, অনুপরিচিত সেবায় আছে, অগ্রিম বীমা আছে, সাপ্লাইজ আছে। এই সবগুলা কিন্তু আমার সমন্বয়, মনে রাখবা। বাকি সকল সমন্বয়ের ক্ষেত্রে আমরা যদি র্যা মিলের সাথে কাজ করি, আমি আবারও বলছি খুবই মনোযোগ, নোটটা লিখে রাখো। আসসালামু আলাইকুম ইফতি আহমেদ। ওয়ালাইকুম আসসালাম, লেট হয়েছে কেন? দেখো, র্যা মিলের হিসাবগুলাকে আমরা জাস্ট বিপরীত করে দিব, যাবে না, আর কিচ্ছু না। আমি কি বলছি, সমন্বয়ের সাথে যদি র্যা মিলের আইটেমের মিল থাকে তখন র্যা মিলের হিসাবটাকে কি করব, আমি বিপরীত করব। অর্থাৎ ধরো র্যা মিলের হিসাবটা যদি ডেবিটে থাকে আমরা কি করব, জাবেদায় সেটাকে ক্রেডিট করব। যদি ক্রেডিটে থাকে জাবেদায় সেটাকে ডেবিট করব। রুলসটা কি, সমন্বয়ের হিসাবের সাথে র্যা মিলের হিসাব মিলে গেলে, হ্যাঁ, সমন্বয়ের সাথে কি মিললে, র্যা মিলের হিসাব মিললে, র্যা মিলের হিসাবটি লিখে রাখো, হিসাবটি মিলে গেলে, দেখো এই একটা নোটে তোমার শেষ। মিলে গেলে কি করব, এই একটা নোটে তোমার কার্যপত্র শেষ। র্যা মিলের হিসাবটি বিপরীত হবে, র্যা মিলের হিসাবটিকে কি করব আমরা, হিসাবটিকে বিপরীত করে দিব, জাস্ট বিপরীত করে দিব, বিপরীত করে দিব, শেষ। জাবেদা তোমাদের ক্লিয়ার? আমরা জাবেদায় কি করব বলো, জাবেদা করার সময় বা দাখিলা দেওয়ার সময় আমরা র্যা মিলের হিসাবটিকে বিপরীত করে দিব, শেষ। এই একটা নোটে, এই একটা নোটে, এই একটা নোটে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা লিংক দিয়েছি, দেখো এই একটা নোটে তোমার সমন্বয় দাখিলা শেষ। কি নিয়মটা কি ভাইয়া? নিয়মটা অন্য কিছু না, জাস্ট একটা সিম্পল নিয়ম। সমন্বয়ের হিসাবের সাথে যদি র্যা মিলের হিসাবটা মিলে যায়, মিলে গেলে র্যা মিলের হিসাবটিকে আমরা জাবেদা জাস্ট বিপরীত করে দিব, জাস্ট বিপরীত করে দিব। এই কথাটা সিম্পল একটা কথা, মাথায় ঢুকছে কিনা বলো তো? জাবেদায় আমরা র্যা মিলের হিসাবটিকে কি করব, বিপরীত করব। কেমন? এখন কথাটার সাথে আমরা বাস্তবতা একটু মিলাই। দেখো এই যে এখানে র্যা মিলের অনেকগুলা হিসাব আছে, পাইছো কিনা ভাইয়া? দেখো এই যে র্যা মিলের হিসাবগুলো আমাদের এখানে আছে, আমরা কি করব, কিচ্ছু করব না, র্যা মিলের হিসাব গুলাকে জাস্ট আমি বিপরীত করে দিব। কিভাবে বিপরীত করব, আমরা এখন ব্যাখ্যাতে চলে যাই। দেখো আমাদের প্রথম সমন্বয়টা আমরা একটু পড়ি। প্রথম সমন্বয়টা কি বলছে ভাইয়া? প্রথম সমন্বয়টা আমাদের বলছে সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন। সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 15,000 টাকা, যার বাজার মূল্য 10,000 টাকা। আমরা সবাই কিন্তু একটা বিষয় জানি, কি জানি ভাইয়া? আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে র্যা মিলের হিসাবের সাথে যদি সমন্বয়ের হিসাব মিলে যায় তখন র্যা মিলের হিসাবটাকে আমরা জাবেদা কি করে দিব, জাবেদা জাস্ট বিপরীত করে দিব। ওকে, জাবেদা জাস্ট কি করে দিব ভাইয়া, বিপরীত করে দেব। তাহলে কিভাবে বিপরীতটা করব? আমরা বলেছি র্যা মিলে যদি ওই হিসাবটা ডেবিটে থাকলে আমরা জাবেদার সমন্বয় কি করে দিব, ক্রেডিট করে দিব। দেখো সব শেষ, তোমার কিন্তু কাজ শেষ। আমি যা বলেছি সেগুলা কিন্তু তোমার কাজ শেষ, আর তেমন কোনো কাজ তোমার নাই। এখন প্রবলেমটা কিভাবে সলভ করব? দেখো বলছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 15,000 টাকা, যার বাজার মূল্য 10,000 টাকা। তো আমরা
রক্ষণশীলতা সীমাবদ্ধতা অনুসারে একটা বিষয় জানি, সমাপনী মজুত পণ্যের যদি দুইটা মূল্য থাকে আমরা যেটা কম সেটা নিব। তাহলে কোনটা নিব? এই 15,000 টাকা নেওয়া যাবে না, তাহলে সমাপনী মজুত পণ্য নিব আমরা 10,000 টাকা। এখন বিষয় খেয়াল করো, এই সমাপনী মজুত পণ্যের সাথে র্যাম মিলে ক্রয়ের সম্পর্ক। কার সম্পর্ক ভাইয়া? ক্রয়ের। কারণ সমাপনী মজুত পণ্যটা কিসের? ক্রয়কৃত পণ্যের একটা অংশ। ওকে, ক্রয়কৃত পণ্যের একটা অংশ। এখন দেখো, যেহেতু সমাপনী মজুত পণ্যের মূল্য আমরা 10,000 টাকা লিখেছি, এই সমাপনী মজুত পণ্যের সাথে কার সম্পর্ক? ক্রয়ের। তাহলে আমি বলছি সমন্বয়ের হিসাবের সাথে র্যামিলের হিসাব মিলে গেলে র্যামিলের হিসাবটাকে জাবেদায় আমি উল্টো করে দিব। তাহলে জাবেদায় ক্রয় কোন পাশে আছে? র্যামিলে ডেবিট পাশে। তাহলে জাবেদায় ক্রয় কি হয়ে যাবে বলো তো? আমাকে বলো তো, ক্রয় ক্রেডিট হয়ে যাবে। আর সমাপনী মজুত পণ্যটা কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। বুঝছো কিনা? জুম অ্যাপ থাকলে লিঙ্ক এ ঢুকতে পারবা। জুম অ্যাপ আছে, হ্যাঁ জুম অ্যাপের লিঙ্ক আছে। তোমাদের যাদের জুম অ্যাপ আছে তারা লিঙ্কে ঢুকতে পারবা। স্যার বোর্ডে ক্লাস নিলে ভালো হতো। তোমরা কি এভাবে কম বুঝো? আমার সাথে চাইলে সরাসরি কথা বলতে পারো। হ্যাঁ, জুম অ্যাপের লিঙ্ক আমি দিয়ে দিব। এই যে একজন জুম অ্যাপে এসেছো, ইফাজ, চাইলে আমার সাথে কথা বলতে পারো ডিরেক্ট। আমার এখানে জুম অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে। তোমরা, আমি একটা বিষয় বলি আসলে, ওই যে যেটা বলেছো, এই জুম অ্যাপের লিঙ্কটা থাকলে সুবিধা হবে। হ্যাঁ, ডিরেক্ট কথা বলতে পারবা। কারণ একটা বিষয় এখানে আমি তোমাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যদি বোর্ডে ক্লাস নিই তাহলে আরো সময় বেশি লাগবে। হোয়াইট বোর্ডে যদি নিই, যেহেতু আমার ডিজিটাল বোর্ডটা এখনো ব্যবস্থা হয় নাই, যদি তোমরা সহযোগিতা করো তোমাদের দোয়া ইনশাল্লাহ সামনে হচ্ছে বোর্ডটা নেব। তো একটু ফিনান্সিয়াল ব্যাপার আছে, সত্য কথা যেটা, যার কারণে পাচ্ছি না আর কি। তো আমার সাথে পাশে থাকো, ইনশাল্লাহ আমরা সর্বত্রই ট্রাই করব। তাহলে আমি যে এই কথাটা বলেছি ভাইয়া, যে সমাপনী মজুত পণ্যের দাখিলাটা বা জাবেদাটা আমরা কি দিব বলো? আমরা সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য পেয়েছি, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বাজার মূল্য। তো আমি বলছি যে এটা বেশি, সেটা আমরা নেব না। তাহলে সমাপনী মজুত পণ্য এখানে 10,000 টাকা। আর এই সমাপনী মজুত পণ্যটা ক্রয়কৃত পণ্যের একটা অবিকৃত অংশ। দ্যাটস ওয়াই আমরা কি করব, এই সমাপনী মজুত পণ্য জাবেদা দিতে গেলে ক্রয়কে কি করে দিব? জাবেদা যেহেতু ডেবিটে আছে, ক্রয়কে ক্রেডিট করে দিব। ক্রয় যদি ক্রেডিট হয় ভাইয়া, সমাপনী মজুত পণ্য একটা সম্পদ, এটা মূল্যায়ন করলে সম্পদ বাড়ে, সেজন্য সম্পদ ডেবিট হবে। তাহলে প্রথম জাবেদা দেখো, 1 নাম্বার জাবেদাটা আমাদের কি হবে? সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, 10,000 টাকা। আমরা কিন্তু 15,000 টাকা নেই, কারণ যেটা কম আমরা সেটা নিব। ক্লিয়ার কিনা? প্রথম জাবেদা ক্লিয়ার কিনা একটু জানাও তো। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে লিঙ্কে তো ঢুকতে পেরেছে, যারা লিঙ্কে ঢুকতে পারো না, আমার এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে। একটাতে জুম অ্যাপ লিঙ্ক লেখা, ওটাতে ক্লিক করবা না, যেটা শুধু লিঙ্ক দেওয়া সেটা ক্লিক করলে ঢুকে যাবা, যদি জুম অ্যাপ তোমার থাকে। এরপরে দেখো, 2 নাম্বার সমন্বয়টা আমরা সমাধান করেছি। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল এখনো পাওয়া যায় নাই। আমরা বলছি এটা সেবা বাকিতে দিয়েছে। তাহলে একদিকে আমাদের প্রাপ্য হিসাব বাড়বে, মানে দেনাদার বাড়বে, অন্যদিকে আমাদের আয় বাড়বে, সেবা আয় বাড়বে। তাহলে প্রাপ্য হিসাব বাড়লে বকেয়া যেহেতু স্বাভাবিক জাবেদা হবে, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় ক্রেডিট। 2 নাম্বার জাবেদাটা আমরা দেখলাম যে এটা আমরা প্রথমে সলভ করেছি। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পায় নাই, একদিকে আমাদের সম্পদ বাড়ছে, অন্যদিকে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় ক্রেডিট। ওকে, দুইটা জাবেদা আমরা ক্লিয়ার। আমি এখানে যে 9টা জাবেদা দিয়েছি, আর এর বাইরে বাংলাদেশে কোনো জাবেদা পাবা না, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। 3 নাম্বার সমন্বয়টা দেখো, অব্যবহৃত মনিহারির পরিমাণ বলছে 500 টাকা। অব্যবহৃত মনিহারি, তাহলে এটার সাথে রেয়ামিলের কিসের সম্পর্ক বলো তো তোমরা? রেয়ামিলে মনিহারি কোথায় আছে বা অব্যবহৃত মনিহারি কোথায় আছে আমরা খুঁজবো। আমরা পেয়েছি কিনা অব্যবহৃত মনিহারি রেয়ামিলে? পেয়েছি কিনা দেখো তো, পেয়েছি। এই যে আমাদের এখানে প্রাপ্য হিসাবের নিচেই আমরা মনিহারি পেয়েছি 2,000 টাকা। তো আমরা আগেই বলেছি যে বকে আর অবশ্য ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে আমরা জাবেদায় র্যামিলের হিসাবটাকে উল্টো করে দিব। তাহলে এখন আমরা জাবেদায় কাকে ক্রেডিট করব? এই যে মনিহারি, মনিহারি এটাকে ক্রেডিট করে দিব, কারণ এটা আছে ডেবিটে। আমরা জানি ডেবিটেরটা ক্রেডিট করে দেব। তার মানে আমরা কি করব? মনিহারিকে ক্রেডিট করব, আর এখানে অব্যবহৃত মনিহারি যেহেতু সম্পদ, এটাকে ডেবিট করব। তাহলে দেখো, অব্যবহৃত মনিহারির পরিমাণ কত টাকা ভাইয়া? সমন্বয় বলছে 500 টাকা। তাহলে জাবেদা কি হচ্ছে? এই রেয়ামিলের মনিহারিটা ক্রেডিট হয়ে যাচ্ছে, তাহলে মনিহারি ক্রেডিট। আর অব্যবহৃত মনিহারিটা কি হয়ে যাচ্ছে?
ডেবিট হয়ে যাচ্ছে। দেখো 3 নাম্বার সমন্বয়টা আমরা খুব সহজে একইভাবে করব, যে অব্যবহৃত মণিহারি আমাদের ডেবিট আর মণিহারি ক্রেডিট, 500 টাকা 500 টাকা। আমরা কি বুঝতে পেরেছি 3 নাম্বার সমন্বয়টা? 3 নাম্বার সমন্বয়টা যদি বুঝে থাকো, আমি 4 নাম্বার সমন্বয়টা তোমাদেরকে করতে বলবো। তাহলে আমরা বলছি রেয়া মিলিত হিসাবটাকে জাস্ট বিপরীত করে দিব জাবেদায়, শুধু বকে আর অবচয় ছাড়া বাকি সব ক্ষেত্রে এই কাজটা করব। এরপরে 4 নাম্বার সমন্বয়টা দেখো, 4 নাম্বার সমন্বয়টা দেখো, খুবই সহজ। দেখো এত মজা করে কিন্তু এর আগে শিখো নাই তোমরা। বেতন অগ্রিম প্রদান করা হয়েছে 1,000 টাকা। তাহলে বেতন বা অগ্রিম বেতন আমরা রেয়া মিলে পেয়েছি কিনা বলো তো? এই যে দেখো রেয়া মিলে পেয়েছি বেতন। তাহলে আমরা এখন জাবেদায় কি করব বলো, তোমরাই বলো। অগ্রিম বেতন হিসাব ডেবিট। আর রেয়া মিলে বেতনটা কোথায় আছে? দেখো এই যে ডেবিট আছে, এই যে ডেবিট টাকার ঘরে আছে। তার মানে রেয়া মিলে যেহেতু বেতনটা ডেবিটে আছে, আমরা কি করব ভাইয়া? খুবই সিম্পল লজিক, আগের কথা যেই কথা বলেছি সেই কাজ। বেতনটাকে আমরা কি করে দিব? উল্টো করে ক্রেডিট, দেব। ক্রেডিট করে দিব। বেতন যেহেতু ক্রেডিট হবে, আর এখানে অগ্রিম বেতন থাকবে, এই অগ্রিম বেতনটা 1,000 টাকা ডেবিট হবে। দেখো মজার না বলো? এইভাবে কিন্তু তোমরা এর আগে সমন্বয় দাখিলা শিখছো বলে আমার মনে হয় না। অর্থাৎ আমরা কিন্তু এই একটা জাবেদা দিয়ে আমি তোমাদের সমন্বয় দাখিলার সকল বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের 4 নাম্বার সমন্বয় দাখিলাটা এখন আমরা সলভ দেখি। দেখো 4 নাম্বারটা দেখি, অগ্রিম বেতন ডেবিট আর বেতনটা হয়ে গেছে ক্রেডিট 1,000 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। তাইবা ইসলাম সৈকত, থ্যাংক ইউ ভেরি মাচ। এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। এই যে তোমরা রেসপন্স করলে আমরা বুঝতে পারি। আর লাইভে যারা আছো তারা একটু একটা বিষয় মাথায় রাখবা, তোমাদের যত ধরনের প্রবলেম আছে তোমরা আমার সাথে ডিরেক্ট কথা বলেও সলভ করতে পারবা। এটা কিন্তু ভালো একটা সুযোগ। আরেকটা হচ্ছে তোমরা ডিরেক্ট কমেন্টও করতে পারবা যদি জুম অ্যাপ না থাকে। এখন আমি একটা বিষয় তোমাদের সাথে বলি। আমি বলছি সমন্বয়ের হিসাবের সাথে যদি রেয়া মিলের হিসাবটা মিলে যায়, তাহলে আমরা কাজটা সবসময় কি করব? রেয়া মিলের হিসাবটার বিপরীত কাজ করব। অর্থাৎ ডেবিটে থাকলে ক্রেডিট করব, ক্রেডিটে থাকলে ডেবিট করব। আর একটা বিষয় হচ্ছে মাথায় রাখো, এই রেয়া মিলের হিসাবটাকে বিপরীত করার মানে কি? এটাকে বিপরীত করার একটা মানে হচ্ছে আমাদের রেয়া মিলে যদি কি থাকে, রেয়া মিলে যদি সম্পদ থাকে, তখন আমরা কাজ জাবেদা দিব খরচের। আর খরচ থাকতে বিপরীত মানে কি? সম্পদের। কথা বুঝছো কিনা? তাহলে রেয়া মিলে যদি খরচ থাকে, তাহলে আমরা সম্পদের জাবেদা দিব, সম্পদ থাকলে খরচের জাবেদা দিব। এটা হচ্ছে বিপরীত করার একটা মাধ্যম। ওকে, বুঝতে পেরেছো কিনা? এম ডি জুনায়েদ স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখো আমরা তাহলে এই রেয়া মিলের হিসাবটিকে বিপরীত করে দিব বলতে, রেয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ থাকলে সম্পদের জাবেদা। আসো, বিষয়টা কি? এই যে অনুপার্জিত সেবা আয়ের 5,000 টাকা উপার্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবা আয় কোথায় আছে রেয়া মিলে? আমরা খুঁজি। দেখো তো এই যে আমাদের উত্তোলনের নিচে অনুপার্জিত সেবা আয় 15,000 টাকা পেয়েছ। অনুপার্জিত সেবা আয় 15,000 টাকা পেয়েছ রেয়া মিলে। আমরা 15,000 টাকা পেয়েছি কিনা আমি একটু জানতে চাই। দেখো একটা জাবেদায় কিন্তু আমরা সব ক্লিয়ার করতেছি। এই যে অনুপার্জিত সেবা আয় উত্তোলনের নিচে মূলধনের উপরে, তো অনুপার্জিত সেবা আয় রেয়া মিলে ক্রেডিটে আছে। আমরা বলছি হিসাবটা যদি মিলে যায় তাহলে রেয়া মিলের হিসাবটাকে বিপরীত করবো। এখন তোমরা বলো অনুপার্জিত সেবা আয়টা তাহলে কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এম এস মিশু, ডেবিট হয়ে যাবে, কারণ অনুপার্জিত সেবায় ভাইয়া রেয়া মিলে ক্রেডিট আছে, এটা উপার্জিত হয়ে গেছে মানে দায় কমে যাবে, এখন এটা ডেবিট হয়ে যাবে। তাহলে অনুপার্জিত সেবা আয় ডেবিট, আর সেবা আয়টা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমাদের এই যে 5 নাম্বার জাবেদাটা, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ, তোমরা অ্যান্সার গুলা দিবা। তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন সলভ করতে সুবিধা হবে। অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট, মানে একদিকে আমাদের দায় কমবে, অন্যদিকে আমাদের আয় বাড়বে। এটা আমরা গত ক্লাসেও শিখেছি। 5,000 টাকা, খুবই মজার না? দেখো সমন্বয় দাখিলা কিন্তু অনেকে মনে করে অনেক টাফ বিষয় ভাই। আমি আজকে যে টেকনিক গুলা বলেছি, তোমরা জাস্ট টেকনিক গুলো একটু মাথায় রাখো, কিভাবে সলভ করবে এমনিতেই পারবা। দেখো 6 নাম্বার, উত্তরগুলো অনেক সময় বেশি লাগে আর কি, এটা উত্তরটা। এই অধ্যায়টা আসলে আমাদেরকে শিখতে হবে কেন আমি বলি, এই অধ্যায়টা শিখতে হবে আমাদেরকে আর্থিক বিবরণীর জন্য। তোমার তো আর্থিক বিবরণীতে 200 নাম্বার। আর্থিক বিবরণী একটা অধ্যায় যে 200 নাম্বার, কেউ কি জানো এটা? কেউ কি জানো? না।
জানো না? না, এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আর্থিক বিবরণীতে তোমাদের কত নাম্বার ভাই? আমি বলছি 200 নাম্বার। কিভাবে 200 নাম্বার হয়? শুধু একটা অধ্যায় থেকে। কারণ এই আর্থিক বিবরণী যে অধ্যায়টা, খেয়াল করো, আর্থিক বিবরণী তো আমাদের ক বিভাগের জন্য আসে। তো ক বিভাগে আমাদের বাধ্যতামূলক 2টা প্রশ্ন দিতে হয়। তো 2টা প্রশ্নে কত? 20 নাম্বার। খেয়াল করবা। সরি, আর্থিক বিবরণীতে আমাদের 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 অংশ নাম্বার, মানে 200-র মধ্যে 50 নাম্বার আসবে এখান থেকে। ক বিভাগে 2টা প্রশ্ন 20। আবার মিনিমাম এখান থেকে এমসিকিউ আসবে হচ্ছে ধরো 5 নাম্বার, তাহলে 25। এটা হচ্ছে প্রথম পত্রে। আবার ঠিক সেম দ্বিতীয় পত্রেও আমাদের ক বিভাগে 2টা প্রশ্ন আসবে। এই 2টা প্রশ্নে 20। আবার এমসিকিউ অ্যাটলিস্ট 5টা, 5, 25। তাহলে 25, 25 তোমার 50 নাম্বার। তুমি যদি 200 নাম্বারের মধ্যে 50 নাম্বার বাদ দাও, তোমার আর কিন্তু এ প্লাসও থাকে না 150। তার মানে তোমাকে এ প্লাস পেতে হলে অবশ্যই অবশ্যই আর্থিক বিবরণী তোমাকে ক্লিয়ার করতে হবে। স্যার আমাকে ওর উত্তর দেখায়েন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি উত্তর পরে দেখাবো। তো আমরা যেটা বলছি, থ্যাংক ইউ ভেরি মাচ তৈবা ইসলাম। যারা লাইভে আছো তারা একটু কমেন্টে জানাও। 20 নাম্বার না, বুঝছো সৈকত, আমাদের টোটাল 50 নাম্বার। কারণ ফার্স্ট পেপারের যে আর্থিক বিবরণী, সেকেন্ড পেপার সেম আর্থিক বিবরণী, কথা বুঝছো কিনা? একটু পার্থক্য আছে সামান্য। তো এই 50 নাম্বার শেখার জন্য যারা আমার সাথে আসো, আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আমি এই 50 নাম্বার সহজে কাভার করে দিব। আর এই 50 নাম্বার শেখার জন্য তোমাকে কার্যপত্রটা জানতে হবে। কারণ কার্যপত্র করলে প্রথমত হচ্ছে আমাদের যেটা হবে, হ্যাঁ, আমাদের যেটা হবে সেটা হচ্ছে জুম অ্যাপ। স্যার উত্তরটা হাইড করে রাখেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সমস্যা নাই, আমি হাইড করেই রাখবো। কার্যপত্র শিখলে আমাদের আর্থিক বিবরণীটা সহজ হবে। কারণ আমরা যে এই যে সমন্বয় দাখিলাটা দিচ্ছি, এই সমন্বয় দাখিলাটা খেয়াল করবা, এটা কিন্তু মূলত কার্যপত্রের একটা অংশ। এটা কার্যপত্রের একটা অংশ কিন্তু। কারণ সরি, আর্থিক বিবরণীর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সমন্বয় দাখিলা, কারণ সেখানেও আমরা মিলা সমন্বয় নিয়ে কাজ করব। স্যার দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী অ্যান্টিগুলো একটু বুঝাবেন স্যার প্লিজ। অবশ্যই তুমি আমাকে ইনবক্স করো। আমার ইউটিউবে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী কিছু স্পেশাল ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, আমি তোমাকে একটা লাইক দিয়ে দিলাম, তুমি আমাকে মেসেজ করবা আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। আমরা প্রতিদিন আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিই তোমাদের সকল মতামতের জন্য। হ্যাঁ, তো স্পেশালি সন্ধ্যা 7টার দিকে আমরা এই সুযোগটা দিই। তোমরা অবশ্যই আজকে যারা কথা বলতে চাও ওই গ্রুপে মেসেজ দিবা 7টার দিকে, আর পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারো, কোনো প্রবলেম নেই। এখন দেখো, এরপরে আমরা 5টা সমন্বয় দাখিলা শেষ করেছি। সমন্বয় দাখিলার জাবেদাগুলো আমরা বুঝতে পেরেছি। আমাদের এখানে কিন্তু আর তেমন কোনো প্রবলেম নাই। আমি এগুলা একটু মুছে দিচ্ছি তোমাদের জন্য, কারণ এই জিনিসগুলো মুছে দিলে তোমাদের জন্য ভালো হবে। তো একটা বিষয় আমি তোমাদেরকে একটা বিষয় শেয়ার করতে চাই ভাইয়া, কি সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো, আমরা যে সমন্বয় দাখিলা শিখতেছি এটা কি আসলে কঠিন মনে হচ্ছে? আমার মনে হয় তোমাদের কাছে অতটাও কঠিন মনে হচ্ছে না, আগে যেরকম কঠিন মনে হতো। সো আমরা এখন সমন্বয় দাখিলার যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো 6 নাম্বার সমন্বয় আসো, একটু খেয়াল করো। 6 নাম্বার সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। বলছে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজ 4,000 টাকা। আমরা সাপ্লাইজে চলে যাবো মিলে, এই যে বিজ্ঞাপনের নিচে সাপ্লাইজ আছে 6,000 টাকা। সাপ্লাইজ আছে মিলে 6,000 টাকা। খেয়াল করবা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। স্যার উত্তরটা হাইড করে রাখেন। স্যার কলেজে কয়েকটা কোশ্চেনে প্রবলেম আছে। আচ্ছা, তুমি আমাকে কোশ্চেনটা পাঠাই দিও। তুমি আর্থিক বিবরণী কোশ্চেনটা পাঠাই দিও, আমি সেটার উপর একটা সলভ ক্লাস নিয়ে তোমাকে দিয়ে দিব, অথবা তুমি আমার সাথে জুম অ্যাপে বসবা, সেটা আমি সলভ করে আবার গ্রুপে দিয়ে দিব তোমাদের জন্য। ওকে, তুমি প্রশ্নটা আমাকে দিয়ে দিবা। তুমি মেবি 26 সালের পরীক্ষার্থী, তাই না? তো 26 সালের পরীক্ষার্থী যারা আছো তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা। তোমাদের জন্য আমার একটা স্পেশাল জিনিস করা আছে, তোমরা যদি চাও সেটা আমি তোমাদের জন্য আহ বিষয় দিতে পারবো। ওকে, আর্থিক বিবরণী করার আগে কার্যপত্র তৈরি করা হয়। হ্যাঁ, আমরা প্রথম বেসিক ক্লাসে এগুলো আলোচনা করেছি। সৈকত তুমি ক্লাসগুলো অবশ্যই করে নিবা, দেখবা একবারে। আজকে 5 নাম্বার ক্লাস কিন্তু, আজকে কিন্তু প্রথম ক্লাস না। যারা প্রথম ক্লাস এসে করতেছো তাদের কাছে কঠিন লাগতেছে, লাগতেছে না? আর যারা এর আগে 4টা ক্লাস করেছো তারা আরো ইজি পারবা এটা। সো বুঝতে পারছো যে আমি ক্লাস করালে কোনো প্রবলেম তোমাদের থাকবে না, যত কঠিন চ্যাপ্টারই হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা 6 নাম্বার যাবে, এটা আমরা অনেকেই দিচ্ছি। দেখো 6 নাম্বার হচ্ছে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। হ্যাঁ, সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। থ্যাংক ইউ ভেরি মাচ, দুইজন দিয়েছো।
সৈকত দিয়েছ, সৈকত এখানে একটু কারেকশন আছে, আমরা করে দিব। বাকি যারা আছে একটু আমাদের অ্যান্সারটা দাও, আমরা চলে যাব ব্যাখ্যায়। অ্যান্সারটা শেষ হলে আমরা ব্যাখ্যায় চলে যাব। আমরা আজকে বেশি পড়াবো না, আমি জাস্ট এই একটা প্রশ্ন, ভাই বিশ্বাস করো আমার কথা, এতটুকু বিশ্বাস করো, এই একটা সমন্বয় দাখিলা সলভের মাধ্যমে তোমার আর সমন্বয় দাখিলা করাই লাগবে না, পড়াই লাগবে না, বিশ্বাস করে করা লাগবে না, তুমি সরাসরি কার্যপত্র করে ফেলতে পারবা। অর্থাৎ কালকের ক্লাসে আমরা কিন্তু কার্যপত্র সলভ করব। অগ্রিম সাপ্লাইস খরচ ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট। খুবই ধন্যবাদ, প্রত্যেককেই ধন্যবাদ যারা অ্যান্সার দিচ্ছ। তবে এখানে আমরা দুইজনেরটা পেয়েছি, তিনজনের কমেন্ট পেয়েছি, এর মধ্যে একজনেরটা ঠিক আছে, জাবেদাটা, যদিও টাকাটার পরিমাণ আমি এখানে দেখি নাই। বাকি দুইজনেরটা একটু ভুল আছে, সমস্যা নাই, এটা কোনো বিষয় না, আমি কারেকশন করে দিব। আমি বলছি একটা শিখাবো, একটা দিয়ে তুমি 10টা পারবা। এই প্রশ্নগুলো ভাই আমার বানানো, নিজের বানানো, এটা কোনো প্রশ্ন না। আমি এমন ভাবে বানিয়েছি যাতে করে এরপরে তোমার আর কিছু শেখা না লাগে। কথা বলছো কিনা? একটা প্রশ্ন দিয়ে তুমি 10টা প্রশ্ন সলভ করবা, তোমার 10টা প্রশ্ন করার দরকার নাই তো। দেখো ভাই, আমরা এই প্রশ্নটা এখন সলভ করব। তো এই প্রশ্ন যে সলভ করব, খেয়াল করো ভাইয়া, আমি একটা বিষয় তোমাদের কাছে রিকোয়েস্ট করব। প্রশ্ন সলভ করার ক্ষেত্রে হ্যাঁ তোমরা অ্যান্সার দিতে থাকো, যদি কেউ অ্যান্সার দিবা মনে করো অ্যান্সার অগ্রিম বিমা ডেবিট, আমরা বিমারটাতে যাই নাই ভাইয়া, আমরা এখন পর্যন্ত বিমারটাতে যাইনি, আমরা গিয়েছি হচ্ছে এই আমাদের কি বলে অব্যবহৃত সাপ্লাইজে 6 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, অগ্রিম বিমা ডেবিট, বিমা ক্রেডিট তুমি দিয়েছো, সেটা নিয়ে আমরা কথা বলবো সামনে। সো আমাদের এই যে 6 নাম্বার দাখিলাটা ছিল বছর শেষে সাপ্লাইজ। একটু আগে আমি একটা বিষয় ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো সাপ্লাইজ জিনিসটা কি, গতকালকে আমরা বলেছি সাপ্লাইজ মানে হচ্ছে অফিসে যে মাঝারি মানের যে সরঞ্জামগুলো আমরা ব্যবহার করি, যেমন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, তাই না? ক্যালকুলেটর, ক্যালকুলেটর ব্যবহার করি, তারপরে আমাদের পেপার ওয়েট ব্যবহার করি, তারপরে আমরা ঘড়ি ব্যবহার করি। এই জিনিসগুলোকে আমরা সাধারণত কি বলি? সাপ্লাইজ বলে। এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য সম্পদ। খেয়াল করবা, এই যে সাপ্লাইজ, এটা একটা সম্পদ। আর অব্যবহৃত সাপ্লাইজ, অব্যবহৃত অব্যবহৃত সাপ্লাইজ এটাও সম্পদ। দুইটা কিন্তু একই জিনিস। মানে সাপ্লাইজ আমাদের মিলে থাকা মানে এটা আমরা এখনো ব্যবহার করি নাই, আমরা কিনে আনছি। তাহলে র্যামিলে যেটা থাকে সেটা সাপ্লাইজ যদি থাকে, সেটা যে কথা অব্যবহৃত সাপ্লাইজ একই কথা। তোমরা এই কথাটা বুঝছো কিনা? মানে আমার র্যামিলে সাপ্লাইজ আছে মানে এটা আমরা এখনো ব্যবহার করি নাই। তাহলে বলবা যে তাহলে ব্যবহার কোনটা? যদি আমাদের এটা থাকে সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ, অথবা এটা না থাকে যদি বলে ব্যবহৃত সাপ্লাইজ, ব্যবহৃত সাপ্লাইজ, এটা হচ্ছে আমাদের খরচ। দুইটা বিষয়ের মধ্যে কি আমরা পার্থক্য বুঝতে পেরেছি? অব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ হচ্ছে সম্পদ, যেটা আমরা ব্যবহার করি নাই, ভবিষ্যতে ব্যবহার করব। আর সাপ্লাইজ খরচ বা ব্যবহৃত সাপ্লাইজটা হচ্ছে আমাদের ব্যয় বা খরচ। ক্লিয়ার কিনা বলো তো? 8 নাম্বার অবসর ডেবিট, পঞ্জীভূত অবসর ক্রেডিট। থ্যাংক ইউ ভেরি মাচ, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে সবগুলাতে যাব। তাহলে এই দুইটার পার্থক্য আমাদের একটু বুঝতে হবে ভাইয়া। বলো তো, আমাদের সাপ্লাইজ আর অব্যবহৃত সাপ্লাইজ একই জিনিস, সম্পদ। ঠিক একই রকম ভাবে আমাদের যে সাপ্লাইজ বা অব্যবহৃত সাপ্লাইজ যেরকম সম্পদ, সাপ্লাইজ খরচ বা ব্যবহৃত সাপ্লাইজ যেটা আমরা খরচ করে ফেলছি সেটা ব্যয়। আমরা এতটুকু ক্লিয়ার কিনা বলো তো? এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার কিনা? আজকের ক্লাসে যারা করবা তারা অবশ্যই পিডিএফটা জন্য আমাকে নক করবা। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার, একজন লিখেছো ক্লিয়ার। এখন খেয়াল করো, আমরা চলে যাব প্রশ্নে। আমি বারবার বলতেছি একটা বিষয়, এই যে প্রশ্নে যাব, আমরা একটু এখানে দেখি। আমার বলছে বছর শেষে অব্যবহৃত সাপ্লাইজ। ভাইয়া অব্যবহৃত সাপ্লাইজটা কি? একটু আগে আমরা বললাম এটা সম্পদ, খেয়াল করবা। আবার এখানে যে সাপ্লাইজ আছে এটাও কি ভাইয়া? এটাও ভাইয়া সম্পদ। তাহলে দুইটাই এক, দুইটা এক কিনা বলো তো? দুইটাই এক। অব্যবহৃত সাপ্লাইজ অথবা সাপ্লাইজ দুইটাই এক, দুইটাই সম্পদ। আমরা বলেছি রেয়া মিলের হিসাবটার সাথে যদি সমন্বয়ের হিসাব মিলে যায়, মিলে গেছে কিনা বলতো? মানে রেয়া মিলেও আমরা সম্পদ পেয়েছি, আমরা সমন্বয়ও সম্পদ পেয়েছি, মিলে গেছে। তো মিলে গেলে আমরা বলছি রেয়া মিল যদি সম্পদ থাকে ভাই, আমরা কিসের জাবেদা দিব? খরচের। আর খরচ থাকলে সম্পদের। আবারও বলি, তাহলে আমার শুরুতে সাপ্লাই ছিল 6,000 টাকার, শুরুতে সাপ্লাই ছিল কত? 6,000 টাকার। শেষে গিয়ে আমি সাপ্লাই পেলাম 4,000।
এখন বলো তো আমার শুরুতে সম্পদের পরিমাণ ছিল কি ভাইয়া? 6,000। আর শেষে গিয়ে আমি সাপ্লাইজ পেয়েছি কত? 4,000। এটা দাদা কি বুঝাচ্ছ? আমার শুরুতে সম্পদ ছিল 6,000, শেষে সম্পদ 4,000, মানে বাকি 2,000 টাকা সাপ্লাইজ আমি কি করে ফেলছি? খরচ করে ফেলছি। সাপ্লাইজ কি করে ফেলছি? খরচ করে ফেলছি। তাহলে এখানে মূলত সাপ্লাইজ খরচ হয়েছে কত? খরচ হয়েছে 2,000 টাকার। এই কথাটা সবাই বুঝছো কিনা? সাপ্লাইজ খরচ সবাই বুঝছো কিনা? 2,000। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সমস্যা নাই, আমরা কিন্তু এভাবেই শিখবো। কারণ তুমি যদি একটু দুই একটা জায়গায় ভুল না করো তাহলে তো শিখতে পারবা না। আমরা এভাবেই শিখবো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সাপ্লাইজ খরচ পেয়েছি 2,000 টাকা। তাহলে সাপ্লাইজ খরচ হলে আমাদের এই যে র্যাম মিলে যেহেতু সাপ্লাইজ আছে ডেবিটে যাবে, না সাপ্লাইজ চলে যাবে ক্রেডিটে, আর সাপ্লাইজ খরচ ডেবিট 2,000 টাকা। তাহলে যাবে না কি হবে? যারা ভুল করেছ তারা একটু এখান থেকে শিখে যাও। আমাদের সাপ্লাইজ খরচ ডেবিট 2,000, আর এই যে র্যাম মিলে সাপ্লাইজ ডেবিটে ছিল সেজন্য যাবে না সাপ্লাইজ ক্রেডিট 4,000, ইয়া সরি 2,000। তাহলে জাবেদাটা কি হচ্ছে আমাদের? এই যে এখন আমি সলভে যাচ্ছি, আমাদের 6 নাম্বার জাবেদা, 6 নাম্বার জাবেদাটা দেখো। সাপ্লাইজ খরচ ডেবিট কিভাবে? আমার র্যাম মিলে সাপ্লাই ছিল 6,000, সমন্বয়ে সাপ্লাইজ আমি পেয়েছি 4,000, তার মানে আমার সাপ্লাইজ খরচ হয়েছে সারা বছর 2,000। আর অন্যদিকে র্যাম মিলে সাপ্লাইজ ডেবিট ছিল, সেই সাপ্লাইজটা এখন কমে যাবে, সেজন্য সেটা এখন ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ জাবেদা হচ্ছে আমার কি? সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সবাই বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো তাহলে ক্লিয়ার লিখো সবাই। আর যদি প্রশ্ন থাকে তাও প্রশ্ন করতে পারো। ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ইফাজ, অসংখ্য ধন্যবাদ। চাইলে আমার সাথে কথা বলতে পারবা, কোনো প্রবলেম নাই। আমি যেভাবে সুযোগ দিচ্ছি তোমাদের ক্লাসের, এটা কিন্তু অনেকে পারবা না। এখন আমরা 7 নাম্বার সমন্বয়ে যাব। 7 নাম্বার বলছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ভাই মাথায় রাখবা একটা কথা, আমি সব সময় বলি, যদি সম্পদের মেয়াদ শেষ হয়ে যায় সেটা কি হয়ে যায় ভাই? খরচ হয়ে যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে সেটা খরচ হয়ে যায়, সব সময় মাথায় রাখবা এটা। তাহলে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6,000 টাকা, তার মানে কি অগ্রিম বীমাটা আমার খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ, জি স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার। তাহলে অগ্রিম বীমা যদি আমার খরচ হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলো তো? একদিকে খরচ বাড়বে, অন্যদিকে আমাদের সম্পদ কমে যাবে। দেখো আমার অগ্রিম বীমা এই যে সাপ্লাইসের নিচে আছে 10,000 টাকা, যে র্যাম মিলে কি আছে ভাইয়া? ডেবিটে, তাহলে যাবে না, অবশ্যই এটা ক্রেডিট হয়ে যাবে, আমরা জানি। আর এই যে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ মানে খরচ হয়ে গেছে 6,000 টাকা, তাহলে অগ্রিম বীমা যেটা সেটা কমে গেছে, তার মানে খরচ ডেবিট, তাহলে বীমা খরচ ডেবিট। আর এই যে অগ্রিম বীমা মিলেছিল, অগ্রিম বীমা ক্রেডিট হয়ে। দেখো খুবই মজার বিষয়, তুমি জাস্ট টেকনিকটা মাথায় রাখো, তোমার আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই, আমি বলছি কিচ্ছু লাগবে না। এই একটা সমন্বয়ে দাখিলা আমি শেখানোর মাধ্যমে তোমাদের সকল বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আর কখনো এই জাতীয় প্রবলেম না হয়। তাহলে 7 নাম্বার সমন্বয়টাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো তারা একটু মতামত দিবা বা কমেন্ট করবা, আমি তোমাদেরকে রিয়েক্ট করে দিব, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা, বাকি ক্লাসগুলো পেয়ে যাবা এই অধ্যায় রিলেটেড। ভাই আমরা কিন্তু এখানে এখন কার্যপত্র শিখতেছি না, আমরা কার্যপত্রের মধ্যে কিন্তু আর্থিক বিবরণী সমন্বয়গুলো সমাধান করতেছি। তার মানে বুঝতেছো, তুমি আর্থিক বিবরণীতে কিন্তু 50% এগিয়ে যাবা যদি এই সমন্বয়গুলা পারো, কারণ এগুলা দিয়েই আমরা আর্থিক বিবরণী করি, যারা করেছো তারা জানো এগুলাই। কিন্তু এই যে স্থায়ী সম্পদের অবচয়, কালকে আমরা এটা নিয়ে জাবেদা করিয়েছি, আমরা সবাই জানি স্থায়ী সম্পদের অবচয় ধরলে একদিকে আমাদের অবচয় নামক ব্যয় হয়, অন্যদিকে আমাদের পুঞ্জীভূত অবচয় নামক একটা বিপরীত সম্পদ সৃষ্টি হয়। কালকের ক্লাসে এটা সলভ করিয়েছি, সেজন্য আজকে ব্যাখ্যা দিব না। তাহলে আমাদের 7 নাম্বার সমন্বয়ের দাখিলা কি ছিল? তাই বিপরীত সম্পদকে কি কন্ট্রা সম্পত্তি বলা যায়? হ্যাঁ, বিপরীত সম্পদকে কন্ট্রা সম্পদ, প্রতি সম্পদ, হ্যাঁ সবই বলতে পারবা। ওকে, তাহলে অবচয় ডেবিট আর পঞ্জীভূত অবচয় ক্রেডিট, ঠিক আছে 2,000 টাকা। আর আমাদের আগের সমন্বয়টা ছিল বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, এটা আমরা সলভ করেছি। আর অবচয় বলছে 5%, তাহলে আমাদের সম্পদ হচ্ছে যা যত টাকা, যেমন আমাদের আসবাবপত্র হচ্ছে 40,000 টাকা, একবারই সর্বশেষ নিচে। এই 40,000 টাকার 5% হচ্ছে 10%, 4,000, 5% হচ্ছে 2,000। তাহলে যাবে কি হবে? আমরা সবাই জানি অবচয় ডেবিট, পঞ্জীভূত অবচয়
ক্রেডিট। ক্রেডিট। এখন এই পুঞ্জীভূত অবসর নিয়ে আমরা কালকে কথা বলেছি। পুঞ্জীভূত অবসর অনেকগুলা নাম। পুঞ্জীভূত অবসরকে আমরা অবসর সঞ্চিতি বলতে পারি, ক্রমযোজিত অবসর বলতে পারি, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বলতে পারি, এডি বলতে পারি, অথবা পুঞ্জীভূত অবসর নামেও ডাকতে পারি, অনেকগুলা নাম। আর পুঞ্জীভূত অবসর একটা বিপরীত সম্পদ, যেটা সম্পদের পরিমাণকে কমাবে। আর যেটা সম্পদের পরিমাণকে কমাবে সেটাকে আমরা কন্ট্রা সম্পদ বা প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলতে পারবো। ওকে, অথবা কন্ট্রা অ্যাসেটও বলে এটাকে, কোনো প্রবলেম নাই। ভাই আমি 15-16 বছর যাবত পড়াচ্ছি, আমার কাছে এই সবগুলা জিনিস জানা, একটা জিনিসের 10টা ছদ্মনাম আমি বলে দিতে পারবো। এখন দেখো সর্বশেষ সমন্বয় আজকের ক্লাসের, মানে এখানকার সর্বশেষ সমন্বয় আরেকটা সমন্বয় আছে, অগ্রিম বীমা অগ্রিম উপভাড়ার পরিমাণ 3,000 টাকা। অগ্রিম উপভাড়ার পরিমাণ 3,000 টাকা, এই সমাধানটা আমি তোমাদের কাছে চাই। এই যে রেয়ামিলি উপভাড়া, অগ্রিম উপভাড়া আছে 7,000, তোমরা একটু সমন্বয়টা সলভ করো। সমন্বয়টা একটু সলভ করো। অনেকেই চলে গিয়েছো লাইভ থেকে। স্যার ক্লাস কয়টা বাজে শেষ হবে? এই যে এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা ক্লাস আর 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট ক্লাস নেব, এখনই শেষ করে দিব। সমন্বয়, এই সমন্বয়টা সলভের পরে আমরা ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। অগ্রিম উপভাড়ার পরিমাণ 3,000 টাকা, রেয়া মিলে অগ্রিম উপভাড়া আছে 7,000। দেখি কে বলতে পারো জাবেদাটা কি হবে, আমি একটু শুনতে চাই তোমাদের কথা। যদি আমার কথা অগ্রিম উপভাড়া হিসাব ডেবিট 4,000 টাকা, আর উপভাড়া হিসাব ক্রেডিট থ্যাংক ইউ ভেরি মাচ, 5,000 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। এই বিষয়টাই আমি আজ জানতে চেয়েছি, যে আমি আজকে যে টোটাল বিষয়টা তোমাদের সাথে শেয়ার করেছি, আসলে তোমরা আমাকে বুঝতে পেরেছো কিনা। কারণ আমি পড়িয়ে গেলাম, তোমরা শুনে গেলা, সেটা কিন্তু আসলে আমার জন্য বিব্রতকর। কারণ আমি এমন টিচার, আমি যেটা পড়াবো আমার স্টুডেন্টের, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারা জানে, এমন কোনো টপিক নাই অ্যাকাউন্টিং এ ওদেরকে আমি শিখাই নাই। আমার কাছে যারা পড়ে তারা কিন্তু অ্যাডমিশনের 70% এমনি এগিয়ে যায়, তার অ্যাডমিশনের প্রিপারেশনটা এমনিতে এগিয়ে যায়। ওকে, পেমেন্ট অগ্রিম উপহার হিসাব ডেবিট উপহার ক্রেডিট, থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো কিন্তু টাকাটা নিয়ে আমাদের একটু প্রবলেম অনেকে করে। দেখো আমাদের দেয়া মিলে অগ্রিম উপহার আছে, এখানে অগ্রিম উপহারের কথা বলছে, তাহলে দুইটাই এক মিলে গেছে। আমি বলছি রেয়া মিলে যদি মিলে যায় তখন আমরা কি করব? সম্পদ থাকলে, সম্পদ থাকলে ভাই খরচের জাবেদা নিব, খরচ থাকলে সম্পদ দেখাবো, আয় থাকলে দায় দেখাবো, দায় থাকলে আয় দেখাবো, উল্টা। তাহলে আগে ছিল 7,000, এখন অগ্রিম উপভাড়া কত? 3,000। তার মানে আমার অগ্রিম উপভাড়া যেটা, এই দায়টা 4,000 টাকা কমে গেছে, মানে আয় হয়ে গেছে। সেজন্য এই অগ্রিম উপভাড়া যেহেতু এখানে ক্রেডিট, আমাদের জাবেদায় হয়ে যাবে ডেবিট, আর উপভাড়া আয় হয়ে যাবে ক্রেডিট। অর্থাৎ 9 নাম্বার সমন্বয় দাখিলাটা আমরা দেখাই, যে এই যে অগ্রিম উপভাড়া আমাদের এই যে 7,000 থেকে 3,000 আছে, তার মানে 4,000 টাকা দায় কমে গেছে, আর এই 4,000 টাকা আমার আয় হয়ে গেছে। সো অগ্রিম উপভাড়া ডেবিট হবে, কারণ রেয়া মিলে ক্রেডিট আছে, আর উপভাড়া আয় হবে ক্রেডিট। আমাদের মূলত সমন্বয় দাখিলা শেষ। তবে ওই একটা কথা আছে আমাদের বাংলায়, শেষ হইয়াও হইল না শেষ। সেটা কি? আমরা একটা, যারা আমার সাথে আর্থিক বিবরণী করেছো তারা একটা বিষয় জানো, তাদের জন্য আমি আবারও যারা জানো না তাদের জন্য আজকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেয়া মিলেও মাঝে মধ্যে কিছু সমন্বয় থাকে। যেমন এই যে 10% ঋণ, একেবারে নিচের দিকে এসে দেখো 10% ঋণ 15,000 টাকা, এই যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটাও একটা ভাইয়া সমন্বয়। কোনো ডেট থাকলে ডেটটা, মাস, বছর, এগুলোও একটা সমন্বয়। তাহলে এই যে 10% ঋণ 15,000 টাকা, এটার মানে কি? আমরা কিন্তু এখানে 9টা সমন্বয় দাখিলা সলভ করেছি। প্রত্যেকটা সমন্বয় দাখিলা সলভ করার সাথে সাথে তোমাদের এই অধ্যায়ের সমন্বয় দাখিলা 100% ক্লিয়ার আমি করে দিলাম ইনশাল্লাহ। কখনো এটা নিয়ে প্রবলেম হবে না। যখনই প্রবলেম হবে ইউটিউবে ক্লাসটা থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করবে। আর যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের জন্য উপকার হবে। আমি অনেক কষ্ট করতেছি তোমাদের জন্য রোজা রেখে। তো দেখো এই 10% ঋণ মানে হচ্ছে আমি যে 15,000 টাকা লোন নিয়েছি, সেটার উপর আমাকে বার্ষিক 10% সুদ দিতে হবে। খেয়াল করো, এটার মানে এটা, মানে তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য 10% সুদে লোন নিয়েছো। রমজান মাস, তাও সুদের কথা বলতে হচ্ছে, বুঝছো, এমন একটা সাবজেক্ট পড়াই। তো দেখো এই 15,000 টাকা 10% যদি তুমি লোন নাও, মানে 15,000 টাকা যদি লোন নাও, তোমাকে 10% সুদ দিতে হবে। তাহলে ভাই সুদ কত হবে? তোমরা জানো সুদ হবে এই 15,000 টাকার সরাসরি 10% করলে আমরা 1 বছর বা 12 মাসের সুদ পেয়ে যাব 1,500। 1500। এই 1,500 নাম হচ্ছে ঋণের সুদ, এটার নাম হচ্ছে ঋণের সুদ। তো এটা আমার প্রতিষ্ঠানের জন্য কি? অবশ্যই ব্যয়, কারণ এই সুদটা আমরা দেব। দায়ের সুদ সবসময় ব্যয় হয়, মাথায় রাখবা, সম্পদের সুদ আয় হয়। ওকে, যেমন আমাদের বিনিয়োগ সম্পদ, ব্যাংক জমা সম্পদ,
হ্যাঁ, এগুলা সম্পদের সুদ, এটা আমাদের জন্য এখান থেকে সুদ পেলে আমাদের আয় হবে। যেমন দায়, ব্যাংক জমাতিরিক্ত, ঋণ, হ্যাঁ, এগুলা সুদ আমাদের জন্য ব্যয় হবে, কারণ এগুলো আমাদের দিতে হবে। তাহলে একদিকে এই সুদ নামক আমার একটা ব্যয় বাড়বে, ঋণের সুদ, ব্যয় বাড়লে ডেবিট, তাহলে ঋণের সুদ ডেবিট। আর সুদ সব সময় মাথা রাখা, আমরা তো এখনো দিই নেই, বছর শেষ, এটা আমাদের বকেয়া আছে, সেজন্য ব্যয় বকেয়া থাকলে এটা আমাদের জন্য দায়। দ্যাটস ওয়াই আমাদের বকেয়া ঋণের সুদ ক্রেডিট হবে। পিডিএফ নিলে তেমন একটা পড়া হয় না, বিশ্বাস করে ভাই। স্যার পিডিএফ দিবে কোন সময়? এই যে আমি একটু পরে আমরা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব পিডিএফটা। তোমরা অবশ্যই আমাকে একটু নক করবা, আর নক তো ওখানে করার সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দিব, যারা আছো লাইভে অবশ্যই নিয়ে নিবা। তাহলে এই যে ঋণের সুদ 10%, তাহলে আমাদের জাবেদা কি হবে ভাইয়া? আমাদের জাবেদা হবে কি ভাই? এই যে 10% ঋণ, এটার জন্য আমরা বলেছি যে 15,000 টাকার 10% সুদ আমরা বের করব। তাহলে একদিকে আমাদের ব্যয় হবে, কারণ এটা একটা সমন্বয়, আমি বারবার বলেছি ঋণের উপর আমাকে 10% সুদ দিতে হবে। সো একদিকে আমাদের ব্যয় হবে, কারণ সুদটা আমার জন্য ব্যয়, সুদ ব্যয়। অন্যদিকে এই সুদটা এখনো আমরা দিই না, এটা বকেয়া আছে, আর ব্যয় বকেয়া থাকলে দায় হয়, সেজন্য বকেয়া ঋণের সুদ ক্রেডিট হবে। অর্থাৎ আমাদের 10 নাম্বার সমন্বয় দাখিলা হচ্ছে ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট, 15,000 টাকার 10% 1500। আশা করি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে এই সমন্বয় দাখিলা টোটাল 10টা ছিল, আমাদের সরাসরি ছিল 9টা, ওরা মিলে একটা সমন্বয় ছিল। এই 10টা সমন্বয় দাখিলা তোমরা বুঝতে পেরেছো? কারো কি কোনো কনফিউশন আছে আমাকে একটু বলো, যে ভাইয়া আপনার ক্লাস করেছি আমরা বুঝতে পারি নাই, বা আমার এই এন্ট্রিতে প্রবলেম আছে। আজকের ক্লাস যারা প্রথম করেছো তারা আগের ক্লাসগুলো করে নিলে আরো ক্লিয়ার হবা। আর আমি এত একটা কথা বলতে পারি, এই পর্যন্ত আমার যত স্টুডেন্ট আছে, আমার পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছো, তারা জানো যে আমার আসলে পড়ানোর মান কেমন। সো যাদের অ্যাকাউন্টিং এ আসলে বেশি প্রবলেম, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি ভাবে শিখতে চাও, তারা আমার প্রি ক্লাসগুলো করতে পারো। আরো বেশি যদি অন্য কোনো জায়গায় প্রাইভেট বা কোচিং না পড়ে মনে হয় যে ভাইয়ার সাথে থাকবো, ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, তোমার এইচএসসি পরীক্ষার তো 100% কাভার হবে, পাশাপাশি তোমার অ্যাডমিশনের 70% আমি ক্লিয়ার করে দিব। এতটুকু বিশ্বাস আমার রাখবা, অ্যাডমিশনের 70% তুমি ক্লিয়ার হয়ে যাবা। তোমার এত বেশি প্রবলেম হবে, আর আমার এত বেশি সুবিধা হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে আনলিস্টেড করে প্রায় প্রায় 120টা ভিডিও রেখেছি তোমাদের, শুধুমাত্র যারা আমার পেজ বেসের স্টুডেন্ট তাদের জন্য। ওই 120টা ভিডিওতে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি 12টা থেকে 15টা ক্লাস দিয়েছি। অর্থাৎ তোমার যেটা দরকার, তোমার যদি মনে হয় আমি বেসিক শিখবো, বেসিক আলোচনা আছে। তোমার যদি মনে হয় আমি প্রশ্ন অনুশীলন করব, প্রশ্নের আলোচনা আছে। তোমার যদি মনে হয় আমি এমসিকিউ প্র্যাকটিস করবো, এমসিকিউ সলভ আছে। প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা বলতে পারো, আমি তোমাকে লাইক দিয়ে দিলাম, হ্যাঁ, তো আমার সাথে কথা বলতে পারো, আমাকে নক করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই যে শাহাদাত খান রাশেদ, এই আইডিতে ফলো করতে পারো। আমাকে মেসেজ দিলে আমি ইনশাল্লাহ তোমাদেরকে সাড়া দিব। আর শুধু অ্যাকাউন্টিং না ভাইয়া, আজকে আমরা রাতে ফিনান্স ক্লাসও নিব, সকল বিষয়। রাত 10টায় আমাদের ফাইন্যান্স ক্লাস, অর্থাৎ সময় মূল্য 10টা 20-এ, যেহেতু তারা বিশেষ করতে আমার একটু সময় লাগে। সো সবাই পাশে থাকবা, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, তোমার এইচএসসিতে ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার, যদি আমি সুস্থ থাকি। ইনশাল্লাহ তোমার এইচএসসি প্লাস অ্যাডমিশনের দায়িত্বটা আমাকে বিশ্বাস করে দিতে পারো। তোমার আর কিচ্ছু পড়া লাগবে না, না প্রাইভেট পড়তে হবে, না কোচিং করতে হবে, না কারো কাছে হেল্প চাইতে হবে। যখন যেটা প্রবলেম আমার সাথে ডিরেক্ট কথা বলে সলভ করে নিতে পারবা। আর প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ডেড আছে সিরিয়াল অনুসারে। সো তোমার যখন যেটা দরকার সেটাই পাবা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ। আজকে অনেক কথা বলেছি, আজকের আলোচনার মাধ্যমে আমরা সমন্বয় দাখিলার চ্যাপ্টারটা ক্লোজ আর করলাম। একটা কাল, প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। আপনি গতকাল একটা পিডিএফ এর কথা বলছেন যে হিসাব বিজ্ঞানে কোন অধ্যায় থেকে কি রকম প্রশ্ন আসবে, ওটা নিয়ে আপনার একটা পিডিএফ তৈরি করা আছে। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ, মনে হয় আপনি করতেছিলেন। ওটা, আচ্ছা, ওটা তুমি আমাকে পার্সোনালি নক দিও। ওটা আসলে আমার ওই যে ফেক ব্যাচের স্টুডেন্টের জন্য করা আর কি। তো তুমি আমাকে পার্সোনালি নক দিও, আমি ওটা দিয়ে দিব। কারণ তোমরা, আমি একটা বিষয় ক্লিয়ার করি, বাজারে দেখবো অনেকেই সাজেশন বই বিক্রি করে। যারা আমার হুম। এখানে শুনতেছো লাইভে, আমি তাদের জন্য একটা কথা বলি, ভাই এই সমস্ত ব্যবসা ধরো আমি করি না, আমি খুবই ছোট মানুষ, আমার কিন্তু ডিজিটাল বোর্ডও নাই। আমি তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি, ধরো এই যে পিডিএফ সাজেশন বই তুমি কারো কাছ থেকে কিনবে না, তোমার যে অধ্যায়ে যে চ্যাপ্টারের জন্য সাজেশন দরকার আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, আর তো এটা আমি আসলে সবাইকে দিই না, আমার পেইড বেসের স্টুডেন্টদের দিই। তো তোমরা এই সাজেশনটা আমি তোমাদেরকে ফ্রি দিয়ে দিব। এটা দেওয়ার মানে হচ্ছে তোমার কোন অধ্যায় থেকে কি প্রশ্ন পড়তে হবে, এটা একটা। হুম। আরেকটা আছে, আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা সাজেশন লিস্ট তৈরি করেছি। মানে ধরো আমি হিসাব বিজ্ঞান প্রথম পথে 5টা প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো, ওই 5টা প্রশ্ন করলে তোমার সেখান থেকে 100% সিকিউ কমন। আবার মনে করো হুম।
তৃতীয় অধ্যায়ে আমি 5টা প্রশ্ন সলভ করাবো। এভাবে অধ্যায় ভিত্তিক আমরা আলাদা সাজেশন তৈরি করেছি। আমি একটু দেখাই, মানে তোমরা তোমাদেরকে আমি আগামীকালকে দেখাবো হয়তো, আচ্ছা সময় থাকলে একটু দেখে নাও, আমি দেখাচ্ছি যে সাজেশন অধ্যায় ভিত্তিক করার কারণে তোমাদের যেটা হবে, এই যে আমি দেখাচ্ছি, তোমাদের আর দেখা গেছে বেশি প্র্যাকটিস করা লাগবে না, যে অঙ্ক অনেক অঙ্ক কয়টা করব কোনটা করব আমি তো বুঝতেছি না। তো সাবটার ওয়াইজ আমরা যে সাজেশনটা তৈরি করেছি এগুলা সব তোমাদের জন্য করা, কথা বুঝছো? এগুলা করলে তোমাদের আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। 5টা 6টা করে প্রশ্ন, শুধু আর্থিক বিবরণীতে মনে হয় 8টা প্রশ্ন দিয়েছি, এছাড়া বাকি সবগুলা অধ্যায়ে কম কম প্রশ্ন। সো এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের এমনিতেই 100% সব ক্লিয়ার হয়ে যাবে, এমনিতে ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না, কোনো সমস্যাও থাকবে না। আমি এই বিষয়টা এতটুকু গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। আর একটা বিষয় আমি তোমাদেরকে দেখাই, দেখো এটা হচ্ছে ক্লাস রুটিন, এটা ব্যাংক সমন্বয় বিবরণী, এই যে এই যে এখানে দেখাই, এই সাজেশনটার কথা বলছো তাই না তুমি? এই সাজেশনটা জি হচ্ছে স্যার। আমাদের নিজেদের এই যে চ্যাপ্টার ওয়াইজ করা। তুমি কয়ের জন্য কি বলবো, 100% কমন, মানে যদি একটা প্রশ্ন এখান থেকে কমন না আসে তাহলে আমি বলবো যে আমাকে চ্যালেঞ্জ করতে পারো তোমরা। হ্যাঁ, আমাকে তোমরা চ্যালেঞ্জ করতে পারো যে ভাই আপনি সাজেশন দিবেন বলছেন, বাট আপনার সাজেশন থেকে কমন আসে না। ভাই অ্যাকাউন্টিং এইভাবে কমন উপযোগী সাজেশন কিন্তু সবাই দিতে পারবে না। সো এটা আমি তোমাদের জন্য করেছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, কথা বুঝছো? এগুলো এই বিষয়গুলোতে আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে, সেজন্যই আমি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ যেটা করতেছি সেটা আমি অনেকগুলা ফাইল তো আসলে এখানে আমরা একটু খুঁজে দিচ্ছি, আমি একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট খুঁজে দিচ্ছি, আমি ওই জিনিসটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হবা। ধরো ওটা হচ্ছে আর্থিক বিবরণী, আমাদের হিসাব বিজ্ঞান। আচ্ছা এটা আমি, এটার জন্য কালকে ক্লাসে আমি এটা রেডি করে তোমাদেরকে দেখাবো যে ওই সাজেশনটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওকে, ওটা আমি কালকে রেডি করে দেখাবো। তো আচ্ছা, ইনশাল্লাহ ভালো থাকবা। আমরা মোটামুটি যতটুকু আলোচনা করেছি আমি এতটুকু মনে রাখতে পারবো, এতটুকু বিশ্বাস রাখো আমার উপর, তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, ইনশাল্লাহ। যারা মনে হয় যে অ্যাকাউন্টিং এ আমার একটু সমস্যা আছে, ভাই আমি 1.5 বছর 2 বছর পড়তে পারি নাই, আমি আগামী 6 মাস কিভাবে কাভার করব, আমি এতটুকু বলতে পারি, তোমার প্রাইভেট বাসার যে প্রাইভেট সেটা লাগবে না, কোচিং লাগবে না, কোনো বড় ভাই হেল্প লাগবে না, কোনো গ্রুপে ঘোরাঘুরি করা লাগবে না, তুমি আমার সাথে থাকো। হ্যাঁ, আমি তোমাকে তোমার অ্যাডমিশন পর্যন্ত আমাকে দায়িত্ব দাও, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, বিশ্বাস করো ভাইয়া। তোমার ডিসিশনটা তুমি 1 মাস পরে নিতে পারবা, যে ভাই আমাকে বলছে, আমি ভাইয়ের সাথে আসি, যে আসলে আমার উন্নতি হয়েছে কিনা সেটা তুমিই নিতে পারবা, আমাকে কিছু বলা লাগবে না। তো আচ্ছা, সাজেশন যে চেয়েছো তুমি আমাকে পার্সোনালি নক করে আমি তোমাকে দিয়ে দিব। হ্যাঁ, তো সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ। স্যার